সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ডিসকাশন করব আইপিএল এ 12 বাংলাদেশি প্লেয়ার নাম লিখিয়েছে, নিলাম হতে যাচ্ছে 24 এবং 25 নভেম্বর জেদ্দাতে, সৌদি আরবে। কতটুকু চান্স আছে? বাংলাদেশের প্লেয়ার কিংবা সারা ওয়ার্ল্ডের প্লেয়ারদের জন্য একটা স্বপ্ন হচ্ছে আইপিএল এর মতো একটা বড় ইভেন্টে খেলা। সেখান থেকে যেমন নাম কুড়ানো যায়, তেমন অনেক কিছু শিখার যায়, কারণ অনেক দামি দামি প্লেয়াররা সেখানে খেলে। ডিসকাশন করব এই বিষয়টা নিয়ে, তবে তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করে থাকেন, তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটা লাইক দিয়ে পাশে থাকবেন। যেটা বলছিলাম, বাংলাদেশ দলের 12 ক্রিকেটার আইপিএলে নাম লিখিয়েছে। নাম লিখেছে মানে নাম জমা দিয়েছে, যে নিলামে উঠতে চায়, খেলতে চায়। তাদের মধ্যে হচ্ছে দুইজন ব্যাটসম্যান। ব্যাটসম্যানগুলোকে লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় এবার প্রথম নাম লিখেছে। লিটন কুমার দাস এর আগে দুইবার নাম লিখেছিল, একবার সুযোগ পেয়েছিল একটা ম্যাচ, কিন্তু লিটন কুমার দাস ভালো খেলতে পারে নাই। শুধুমাত্র 4 রান করেছিল একটা ম্যাচে, আর উইকেট কিপিং এ খুবই বাজে উইকেট কিপিং করেছিল। পরবর্তীতে তাকে আর দলে দলে ছিল কিন্তু নামানো হয় নাই, কারণ হচ্ছে তার জায়গায় উইকেট কিপার আফগানিস্তানের গুরবাজ ছিল, সেখানে ভালো ব্যাটিং প্লাস ভালো উইকেট কিপিং করেছিল, যার কারণে লিটন কুমার দাস আর সেই সুযোগটা পায় নাই। আর তহিদ হৃদয় যেহেতু আগে খেলে নাই, এবার প্রথম। আমার কাছে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে না যে তহিদ হৃদয় কিংবা লিটন কুমার দাস দুইজনের একজনও আইপিএলে কোনো দল পাবে। তারপরে আসেন মেহেদী হাসান মিরাজ, অলরাউন্ডার, শেখ মাহদি এবং রিশাদ হোসাইন, 3টা স্পিন। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ আমার কাছে মনে হচ্ছে না দল পাবে, কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজ যে টাইপের ব্যাটসম্যান এবং বলার, টি-20-র সাথে যায় না। মেহেদী হাসান মিরাজ ওয়ানডেতে ভালো খেলে, টেস্টে ভালো খেলে, টি-20-র সাথে যায় না। সুতরাং আইপিএল এর মতো বড় ইভেন্টে মেহেদী হাসান মিরাজের সুযোগ আমি দেখছি না। তারপরে যদি বলি শেখ মাহেদি, শেখ মাহেদিকে আমি আসলে ওই লেভেলের ক্রিকেটার মনে করি না যে আইপিএল এ খেলতে পারবে। আইপিএল এর দল তাকে নিবে এটা আমি মনে করি না। তারপরে আছে হচ্ছে রিশাদ রিশাদ হোসাইন। এখানে রিশাদ হোসাইন তার 1 বছরের যে জার্নিটা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত একরকম জার্নি তার ছিল না। বিশেষ করে ইন্ডিয়ার মাটিতে, ইন্ডিয়ার যে সিরিজটা হয়েছিল সেখানে সঞ্জু স্যামসুং তাকে পাঁচটা ছক্কা মেরেছিল 30 রান 1 ওভারে। তো সেই জায়গাটা থেকে রিশাদ হোসাইন ইন্ডিয়ার সাথে ভালো খেলে নেই, কিন্তু ওভারঅল যদি চিন্তা করেন, রিশাদ হোসেন দলে ঢোকার পর থেকে ইন্ডিয়ার এই সিরিজটা ছাড়া মোটামুটি ভালো পারফর্ম করেছে। ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করেছে, কিংবা এর আগে ভালো পারফর্ম করেছে। সবকিছু মিলিয়ে রিশাদ হোসেনের কিছুটা আহ, আমি 30% আমি সম্ভাবনা দেখি, 30%। তারপরে আসেন আপনার পেস বলার। পেস বলার আছে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ। এই 4জন হলে তো আমাদের 12 জনের কোটা পূর্ণ হয়। এখন মুস্তাফিজ আলোচনা করছি পরে। হাসান মাহমুদ, হাসান মাহমুদ আমার কাছে মনে হচ্ছে না দল পাবে। হয়তো 10% সম্ভাবনা থাকলে থাকতে পারে, কিংবা নাই আমার কাছে আসলে। আমি মনে করি না হাসান মাহমুদ দল পাবে। এখানে শরীফুল ইসলাম দল পেয়েছিল, তাকে ডাকা হয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই এনইসি দেয় নেই, যাওয়ার ছাড়পত্র দেয় নেই, যার কারণে খেলতে পারে নাই। শরীফুলের এবারও 30%
সুযোগ আছে কিংবা 25% সুযোগ আছে, হয়তো ডাকতেও পারে। তারপর আসেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজ। এই তিনটা প্লেয়ারের আমি সুযোগ দেখি। সুযোগ দেখি বলতে কত পার্সেন্ট দেখি? তাসকিন আহমেদের আমি 70% সুযোগ দেখি, নাহিদ রানার আমি 50% সুযোগ দেখি, মুস্তাফিজুর রহমানের আমি 90% সুযোগ দেখি। কেন দেখি? মুস্তাফিজ লাস্ট যেই আইপিএলটা খেলেছিল সেখানে চেন্নাই চেন্নাই সুপার কিংয়ের হয়ে খেলেছিল, যথেষ্ট পরিমাণে ভালো খেলেছিল। তবে এটা বিসিবি তাকে ফুল সিজনের জন্য তাকে দেয় নাই, এটা অনেক বড় একটা ভুল ছিল। সেইখান থেকে মুস্তাফিজ যতটা ম্যাচ খেলেছে ততক্ষণ পর্যন্ত সে সেরা উইকেট টেকার ছিল। তো বলতে পারে মুস্তাফিজ এবারও দল পাবে, কারণ সে ভালো খেলেছিল। তারপরে আসেন তাসকিন আহমেদ। মুস্তাফিজের আমি 90% সুযোগ দেখি। তাসকিন আহমেদ এর আগে দুইবারই ডাক পেয়েছিল, কিন্তু তার বিভিন্ন ইস্যুতে বোর্ড তাকে দেয় নাই। একটা ইনজুরি প্রবণ খেলোয়াড় কিংবা এনএসি দেয় নাই, সোজা কথা। তো দুইবার সুযোগ পাওয়ার পরেও দল খেলতে পারে নাই দলে। তো এবার আমি 70% সুযোগ দেখি। আর হচ্ছে সবশেষে নাহিদ রানা, যাকে আমি বললাম 50% সুযোগ দেখি। নাহিদ রানার তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি অনেক স্পিডে বল করতে পারে, 151-এ বল করতে পারে, যেমন মায়াঙ্ক ইয়াদব করে, ওই টাইপের বল করতে পারে। তো ইন্ডিয়ার ওই আইপিএলটাতে আমি দেখি যে সবসময় যে র পেসার যারা, তারা একটু বাড়তি সুবিধা পায় এবং আইপিএলের দলগুলো তাদেরকে নিতে চায়। তো সেই জায়গা থেকে নাহিদ রানা সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। নাহিদ রানার বলে যেহেতু পেস আছে, নাহিদ রানার যেটা নাই সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নাই, কারণ টোটালি নতুন একটা প্লেয়ার। তো এই জন্যই আমি বললাম যে 50%। আর যদি বলতাম যে নাহিদ রানা যদি এক্সপিরিয়েন্স থাকতো, বলের পেস থাকতো, তাহলে আপনি আরো 70% 80% বলতে পারতাম। যেহেতু এক্সপিরিয়েন্স নাই, নতুন একটা বলার, রিস্ক নিবে কিনা দলগুলো সেটা ভাবার বিষয় আছে, এই জন্য 50%। মুস্তাফিজ সেখানে চিপাকের যে মাঠ সেখানে ভালো কার্যকর হবে, তাদের হোম গ্রাউন্ডে চেন্নাইয়ের, যেমন গতবার ধোনি খেলিয়েছিল তাকে, ভালো কার্যকর হয়েছিল। এবারও মনে হয় যে, আমার কাছে মনে হচ্ছে যে যদি হোম কন্ডিশনে খেলায় মুস্তাফিজকে, ভালো কার্যকর হবে। মুস্তাফিজ 90% সম্ভাবনা আছে। তাসকিনের মুস্তাফিজ, কারণ হচ্ছে কি, উইকেটটা তো একটু স্লো উইকেট হয়, চিপাকের উইকেটটা, সেখানে মুস্তাফিজের কাটারগুলা, সুইংগুলা ভালো কাজে লাগে। মুস্তাফিজ যে উইকেটে একটু স্লো বাউন্স হয়, সেই উইকেটে মুস্তাফিজ ভালো বল করে। তাসকিন আহমেদ তার আউট সুইং, ইন সুইং দুইটাই আছে। তো ওই পিচে তাসকিন আহমেদ র পেসটাও আছে, 45-এ বল করতে পারে, 145। সুতরাং মুস্তাফিজের তাসকিনের 70% সুযোগ আছে। আর হাসান মাহমুদের কথা বলছিলাম, কেন সুযোগ নেই? হাসান মাহমুদের পেসটা কম। ইন্ডিয়ার ওই সিরিজগুলোতে, আইপিএলের সিরিজগুলোতে দলগুলা আপনার চিন্তা করে যে একটু র পেসটা যেন থাকে, তো সেই জায়গায় আসলে হাসান মাহমুদ পিছিয়ে যাবে। তো সর্বোপরি যদি আমি ডিসকাশন ক্লোজ করতে চাই, সেখানে আমি দেখি তিনটা প্লেয়ারের, আর সাকিবের আমি সুযোগ দেখি না। সাকিবকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যে চেন্নাই নাকি সাকিবকে নিয়ে একটা পোস্ট দিছে, ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো সাকিবকে নিয়ে। তবে সাকিবের আমি সুযোগ দেখি না। আর হচ্ছে যেটা বলছিলাম, আমি সর্বোপরি বললাম তিনটা প্লেয়ারের সুযোগ আছে। মুস্তাফিজ 90%, 70% তাসকিন আহমেদ, আর 50% নাহিদ রানা। দেখা যাক কি হয়। 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দাতে নিলাম অনুষ্ঠিত হবে। এই ছিল আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক কিংবা ফলো দিতে ভুলবেন না।